শেষের কথাটা চিৎকার করে বলে ডুকরে কেঁদে উঠল নাইমা। এগিয়ে এসে আগুনের সাথে আরেকটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। আগুনের হাতের সাথে নাইমার শরীর কিঞ্চিত স্পর্শ লাগে। আগুন ছিটকে দূরে সরে দাঁড়ায়। নাইমা তাচ্ছিল্য হাসে। আগুনের চোখে চোখ রেখে ভাঙা গলায় বলে উঠল, তুই কি অনুভব করতে পারছিস না আমার বুকের জ্বালা? তুই কি শুনতে পারছিস না আমার হৃদয়ের আকুলতা? তুই কি উপলব্ধি করতে পারছিস না আমার মনের সূক্ষ্ম ব্যথা? এতটা পাষাণ হোস না আগুন, এতটা পাষাণ হোস না। আমি সহ্য করতে পারছি না রে, বিশ্বাস কর, পারছি না সহ্য করতে। তুই এই মেয়েটাকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করে নে প্লিজ। শুধু আমাকে ভালোবাসা দে। তোর নামের পাশে এই অসভ্য মেয়েটার নাম কেটে আমার নামটা জুড়ে দে। আগুন বিরক্ত হলো। ঘুরে ফিরে আবার সেই এক কথা। মোম যেন নীরব ভূমিকা পালন করছে, কিছুই বলছে না। চুপ করে দুজনের কথাগুলো শ্রবণ করছে। আগুনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। জলদয় শক্ত হয়ে উঠেছে। রাগ হচ্ছে খুব। রাগে ফর্সা মুখশ্রী রক্তিম আভা ফুটে উঠেছে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। গম্ভীর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, লিমিট ক্রস করিস না নাইমা। তোকে বারবার বারংবার ওয়ার্নিং দিয়েছি, তবুও একই কাজ বারবার করছিস। এখন তো অলরেডি নিজের লিমিট ক্রস করে ফেলেছিস। মেয়েদের ওই টাইপের ছেলেদের মতো হতেও পারিনি এখনো, সেজন্য কিছু বললাম না। নয়তো আমার বউকে আমার সামনে দাঁড়িয়ে অসভ্য বলার স্পর্ধা দেখানোর জন্য মিনিমাম গুনে গুনে তোকে 4টা থাপ্পড় মারা উচিত ছিল আমার। ফার্দার যদি মোমকে নিয়ে আর একটা বাজে কথা বলিস, তাহলে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। বন্ধুত্বের খাতিরে ভালোবাসা দেখেছিস, কিন্তু আমার রাগ এখনো দেখিসনি। তোকে তো বলেছিলাম আমার সামনে আর আসবি না। আজকে আবারও বলছি, ভালো করে তোর ওই বিকৃত মস্তিষ্কে ঢুকিয়ে নে। আমি আমার সহধর্মিণী মোমকে নিয়ে খুব খুশি। আগুনের অস্তিত্ব জুড়ে শুধুই মোমের বসবাস, যেটা সারা জীবন থাকবে। তোর মতো কুৎসিত মনের অধিকারী নারী কখনোই আগুনের সংস্পর্শে আসতে পারবে না। আর কি বললি, মোমের জন্য তোকে রিজেক্ট করেছি? লাইক সিরিয়াসলি? তোর কথা শুনে ভীষণ হাসি পাচ্ছে। মোমের সাথে বিয়ে না হলেও আমি কখনোই তোকে বিয়ে করতাম না। তোকে তো আমি প্রেমিকার নজরে দেখিনি, তাহলে বিয়ের প্রশ্ন আসছে কোথা থেকে? অন্য কাউকে বিয়ে করলে অন্তত তোকে বিয়ে কখনোই করতাম না। তোকে আমি জাস্ট বন্ধু ভাবতাম, এর বেশি কিচ্ছু না। তবে আজকের পর থেকে আমার বন্ধু ভাবতেও রুচিতে বাঁধবে। এটা আগুন শিকদারের কথা। আর লাস্ট কথা হলো, তোর যদি ন্যূনতম লজ্জাবোধ থেকে থাকে তাহলে আর কখনো আমার সামনে আসবি না। বলেই মোমকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। গাড়ি স্টার্ট দিয়ে নিজ গন্তব্যে প্রস্থান করল। নাইমা প্রখর রোদে রাস্তার মধ্যে ঠায় দাঁড়িয়ে ভারাক্রান্ত মন নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আগুনের ছুটন্ত গাড়ির দিকে। মোম গাড়ির সিটে মাথা এলিয়ে চুপ করে বসে আছে। ওর চোখ দুটো বন্ধ। নাইমার বলা একের পর এক কথাগুলো স্মরণ করতে লাগলো। মোমের ভীষণ হাঁসফাঁস লাগছে। ওসব কথা ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো ভিজে উঠেছে টেরই পেল না। আগুন ড্রাইভিং করায় মনোযোগ দিলেও তার ধ্যান মোমেতে আবদ্ধ। ভ্রুকুসকে তাকিয়ে আছে মোমের দিকে। মোমের নিশ্চুপতা আগুন মেনে নিতে পারছে না। আগুন ভেবেছিল মোম তাকে নাইমার ব্যাপারে জিজ্ঞেস করবে, মেয়েটা কে, কেন তখন ওইসব অদ্ভুত কথাবার্তা বলছিল। তার সাথে আগুনের কি সম্পর্ক? মেয়েটা যে আগুনকে ভালোবাসে, আগুনও তাকে ভালোবাসে কিনা, এসব প্রশ্ন করে করে আগুনের কান ছালাফালা করে দেবে। কিন্তু না, মোম তো কিছুই বোঝে না। আগুন হতাশ হতো। ফুস করে নিঃশ্বাস ছেড়ে মাঝ রাস্তায় একটু সাইডে গাড়ি দাঁড় করালো। মোম তখনও আগের মতোই বসা। আগুন সিট বেল্ট খুলে মোমের উপর ঝুঁকে আসে। হাত বাড়িয়ে মোমের নিকাব খুলে দেয়। গাড়ির ছোট্ট জানালাগুলো বন্ধ, তবে মোমের সিটের পাশের জানালাটা খোলা ছিল। আগুন জানালাটা বন্ধ করে দিল। মুখ উন্মুক্ত হতেই মোম চমকে ওঠে। চকিতে তাকায় আগুনের দিকে। মোমের চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে আছে। চোখের কর্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ার ছাপ স্পষ্ট। আগুন একটা হাত মোমের গালে রেখে শান্ত কণ্ঠে ডাকল, মোম। মোম নিশ্চুপ। আগুনের মেজাজ খারাপ হচ্ছে। বউ অভিমান করলে এসব লেম ইমোশনাল কথাবার্তা অথবা মিষ্টি মিষ্টি কথা বলে বউয়ের অভিমান ভাঙানো তার ব্যক্তিত্বের সাথে যায় না। আর কারণ ছাড়াই অযথা অভিমান করলে তো মেজাজ পুরো তুঙ্গে উঠে যাওয়ারই কথা। আগুনের কথা হলো, বউকে ভালোবাসবো গোপনে, ভালোবাসার হৃদয় মাঝে লালন করে কাজের মাধ্যমে সেটা প্রকাশ করব। বউকে ভালোবাসি ভালোবাসি বলে বলে মুখে ফেনা তোলার কি আছে? ভালোবাসা গোপনীয়ভাবেই সুন্দর। আগুন মোমের সিট বেল্টটাও খুলে ফেলল। নিজের সিটে বসে দুহাতে মোমের কোমর পেঁচিয়ে ধরে একটানে নিজের কুলে বসিয়ে দিল। মোম হকচকিয়ে যায়।
এক হাতে আগুনের গলা জড়িয়ে ধরল, অপর হাত কাঁধে রেখে আগুনের শার্ট খামছে ধরেছে। আগুন কিছু না বলে মোমের ঠোঁটে একটা ভেজা চুমু খেলো। মোম মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে উঠল। আগুন মোমের থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করল। মোম আগুনের দিকে তাকালো না, তার চোখ জোড়া আগুনের শার্টের কলারের উপর নিবদ্ধ। আগুন তপ্ত শ্বাস ছেড়ে শীতল গলায় বলল, রাস্তায় দাঁড়িয়ে যেই মেয়েটার সাথে কথা হলো ওর নাম নাইমা। মনে আছে একদিন একটা মেয়ে বাসায় এসেছিল আমাদের, তখন তোমাকে রুমে থাকতে বলেছিলাম, রুম থেকে বের হতে নিষেধ করেছিলাম। তোমাকে তো তখন ওর নাম সহ আমাদের বন্ধুত্বের কথাও জানিয়েছিলাম। এই সেই নাইমা। নাইমা আমাকে পছন্দ করে, বিয়ে করতে চায়, কিন্তু তাকে নিয়ে আমি কখনো এরকম কিছু ভাবতামই না। আর এখন তো নাইমাকে দেখলে বিরক্ত লাগে। আশা করি তখন আমাদের কথা শুনে বুঝতে পেরেছো নাইমা আমাকে পছন্দ। মোম মনোযোগ দিয়ে আগুনের কথাগুলো শুনল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। আগুন ভারীক্ষী গলায় পুনরায় বলল, তুমি যদি নাইমাকে নিয়ে জেলাস ফিল করো তাহলে ঠিক আছে, বিষয়টা আমাকে মন থেকে তৃপ্তিদায়ক আনন্দ দেবে। কিন্তু তুমি যদি আমাকে নিয়ে নাইমাকে ঘিরে আলতু ফালতু চিন্তা করে সন্দেহ করো, আমাকে ভুল বুঝো। প্রথমবার ভালো করে বুঝিয়ে বলবো। ইভেন এখনও সমানতালে বুঝিয়ে যাচ্ছি যে নাইমার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। প্রয়োজনে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি উত্তর দিয়ে সবটা ক্লিয়ার করার চেষ্টা করব। তবুও চুপ করে থেকো না। তোমার নিশ্চুপ থাকা আমার রাগ আরও বাড়িয়ে দিচ্ছে। আমি ইগনোর করলে সেটা তুমি সহ্য করতে পারবে না। আমি একবার কারো থেকে মুখ ফেরালে দ্বিতীয়বার আর তার দিকে ফিরে তাকাই না। তাই বলছি, সহজ হও আমার সাথে, কথা বলো। মোম আটকে উঠল, নাক টেনে টলমল চোখে আগুনের মুখের দিকে তাকায়, কাঁদো কাঁদো গলায় বলল, আমি আপনাকে ভুল বুঝছি না। নাইমা আপনাকে বারবার ভালোবাসি বলে শুনতে খারাপ লেগেছে আমার। উনি কেন আপনাকে ভালোবাসি বলবে? আপনি আর ওই নাইমার সাথে কথা বলবেন না। আগুন ঠোঁট কামড়ে হাসে শান্ত কণ্ঠে শোধালো, আচ্ছা, আর কথা বলবো না। তা নাইমা ভালোবাসি না বললে আর কে বলবে শুনি? মোম মায়াভরা নয়নে চেয়ে সরল গলায় জবাব দিল। আমি বলবো। আগুনের চোখ দুটো চকচক করে উঠল, রাশভারী কণ্ঠে বলে, তাহলে বলো, কি বলবো? ভালোবাসার কথা। মোমের গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল, চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নিল। আগুন মুচকি হাসলো, উত্তপ্ত উষ্ণ ঠোঁটজোড়া এগিয়ে মোমের থুতনিতে চুমু খেলো। মোম ফট করে চোখ খুলে তাকায়। আগুন মোমের নাকে নাক ঘষে বলল, যাও, তোমার জায়গায় গিয়ে বসে পড়ো। মোম শুনল না, আগুনের কোল থেকে নামলো না, বরং মাথাটা ঢুকিয়ে দিল আগুনের প্রশস্ত বুকে। গলায় মুখ ডুবিয়ে চুপ করে বসে রইল। আগুন তাড়া দিয়ে বলল, ড্রাইভিং করবো তো মোম, তোমার সিটে গিয়ে বসো। মোম তবুও গেল না। আগুন দুষ্ট হেসে বলে উঠল, গাড়িতে রোমান্স করার ইচ্ছে আছে নাকি? আমার কোনো সমস্যা নেই, তবে তুমি লজ্জা পাবে না তো? মোম এবারেও নিশ্চুপ, শুধু আগুনের বুকে আলতো করে নরম হাতে আঘাত করল। আগুনের ঠোঁটে মিটিমিটি হাসি। মোমের মাথায় চুমু দিয়ে গাড়ি স্টার্ট দিল জোর করে, আর বউকে বুক থেকে সরিয়ে দিল না। গাড়ির স্পিড স্লো করে এক হাতে ড্রাইভ করছে, অপর হাতে মোমকে বুকে আগলে রেখেছে। মোমের খুব ভয় করছে, আগুনকে হারিয়ে ফেলার ভয়। মোম দেবে না, কাউকে দেবে না তার মাস্টার মশাইকে নিয়ে যেতে। মোম আরও শক্ত করে আগুনকে জড়িয়ে ধরল, প্রশস্ত বকে মাথা রেখে চুপ করে শুনতে থাকলো আগুনের বুকের ধকধক। একা একা দিন যে কাটে মনের মানুষ নাই, বলো কোথায় গেলে তারে আমি পাই। এত স্বাদের জীবন আমার যাবে কি বৃথায়, বলো কোথায় গেলে তারে আমি পাই। আর মনের মানুষ নাই, এই অন্তর পুরে ছাই, ভালোবেসে এই আমারে আদর দিবে কে। বড় ভাই পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। বড় ভাই পায়ে পড়ি রে, মেলা থেকে বউ। ইংরেজি ক্লাস না করে ভরদুপুরে ভার্সিটির ক্যান্টিনে বসে বসে আড্ডা দিচ্ছে আয়মান সহ তার ক্লাসের কয়েকজন বন্ধুরা মিলে। এই ইংরেজি ক্লাস না করার মূল কারণ ইংরেজি স্যার। এই স্যারের ক্লাস কখনোই ভালো লাগে না আয়মানের। বেটা ক্লাসের পড়া রেখে আউট জ্ঞান বেশি দেয়। আয়মান ক্যান্টিনের বেঞ্চিতে বসে বন্ধুদের কাছে সিঙ্গেল জীবনের দুঃখ প্রকাশ করছে, যা তার গুনগুন করে গাওয়া গানের মধ্যেই প্রকাশিত হচ্ছে। আয়মানের এক বন্ধু জিজ্ঞেস করল, তুই একা কিভাবে? তোর তো গার্লফ্রেন্ডের অভাব নেই। মেয়েরা তোর বাহ্যিক সৌন্দর্য দেখে হুমড়ি খেয়ে পড়ে,
আর আমি নিজে থেকে কোনো মেয়েকে প্রপোজ করলেও পাত্তা দেয় না। শালা ফাটা কপাল আমার। সেখানে তুই তো অনেক লাকি। তাহলে ঢং করে স্যাড সং গাইছিস কেন? আয়মান বসা হতে উঠে দাঁড়ায়, ব্যাগটা বাম কাঁধে চাপিয়ে তার ছিল হেসে জবাব দিল। ওইগুলো সব থার্ডক্লাস মার্কা মেয়ে। আমার সৌন্দর্য দেখে না, আমার বাবার টাকা আছে বলে আমার পিছু পিছু করে। যদি কখনো শুনতে পারে আমার কিছুই নেই, আমার বাবার কোনো সম্পত্তি আমি পাবো না, তখন আমার দিকে আর ফিরেও তাকাবে না। আমি যতগুলো মেয়েদের সাথে টাইম পাস করি, সেই সব জানা সত্ত্বেও মেয়েগুলো আমাকে ইমপ্রেস করার চেষ্টা করে। ভালো মেয়ে হলে এইসব শোনার পরও কখনোই আমার সাথে রিলেশনে জড়াতো না। তোর কি মনে হয় ওই মেয়েগুলো শুধু আমার সাথে কথা বলে? না রে পাগলা, তারা আমার মতো আরও অনেক ছেলের সাথে রিলেশনশিপে জড়িয়ে আছে। যদিও অনেক মেয়েদের সাথে আমি টাইম পাস করেছি, তবে এই পর্যন্ত কোনো মেয়ের হাতটাও স্পর্শ করে দেখিনি। জাস্ট সাময়িক আনন্দের জন্য ওদের সাথে কথা বলি, এর বেশি কিছু না। একটু থেমে লম্বা শ্বাস টেনে পুনরায় বলল, আমার হবুবর দেখা কবে পাবো জানি না, কবে সে আমার জীবনে আসবে সেটাও জানি না। তবে যে মেয়ে আয়মান শিকদারের বউ হবে, তার মধ্যে অবশ্যই স্পেশাল কিছু থাকতে হবে। এমন কিছু যেটা বাকি মেয়েদের মধ্যে নেই, শুধু তার মধ্যে থাকবে। এমন কিছু যার জন্য আমি তার প্রতি আসক্ত হয়ে পড়ব। সে আসক্ততা এতটাই প্রবল যে এরপর আর অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হব না। মেয়ে সুন্দরী না হলে চলবে, শ্যামবর্ণের হলে আমার কোনো সমস্যা নেই, বরং শ্যামবর্ণের মেয়েগুলো দেখতে ভীষণ মায়াবী হয়। বলেই পেছন ফিরে হাঁটা ধরল। উদ্দেশ্য আগুনের ফ্ল্যাটে যাওয়া। ভার্সিটি গেট পেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে সে। পর মুহূর্তেই মনে পড়ল আজকে তো গাড়ি আসবে না। যদিও আয়মান বেশিরভাগ সময় রিক্সা করে বাড়ি ফিরে, তবে মাঝে মাঝে বাড়ির গাড়ি করেও ভার্সিটি যাওয়া আসা করে। দুপুরের সময় বলে হয়তো গাড়ি চালানো পরিশ্রমী মানুষগুলো খাবার খেতে গিয়েছে। রাস্তায় অনেক গাড়ি দাঁড়িয়ে, সেগুলোর মধ্যে কিছু সংখ্যক গাড়ির মালিক গাড়িতে নেই, আবার কিছু সংখ্যক গাড়ির মালিক গাড়িতে চোখ বন্ধ করে চুপ করে বসে আছে। বিশেষ করে রিক্সা গাড়িগুলো সারিবদ্ধভাবে স্থির হয়ে এভাবেই দাঁড়িয়ে আছে। আয়মান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে হাঁটতে শুরু করলো। বাসে চড়া আয়মান একদম পছন্দ করে না। এভাবে ধাক্কাধাক্কি করে বাসে চড়তে বিরক্ত লাগে তার। তাছাড়া বাসে অনেক মানুষের ভিড় থাকে, যা আয়মানের অসহ্য লাগে। নয়তো এত কষ্ট করে এই রৌদ্রোজ্জ্বল পিচঢালা রাস্তায় হাঁটতে হতো না, বাসে করেই চলে যেত। আয়মান হাঁটছে আর চারপাশে নজর বোলাচ্ছে। পাশ কাটিয়ে অনেক রিক্সাওয়ালাই চলে গিয়েছেন, তবে সেই রিক্সা খালি ছিল না, যাত্রী ছিল রিক্সার মধ্যে। আয়মান হতাশ হয়ে হাঁটতে থাকলো। একটা না একটা খালি রিক্সা তো পাবেই। বেশ কিছুক্ষণ হাঁটার পরে হঠাৎ আয়মান থেমে গেল। ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাস্তার অপর প্রান্তে। লাঠিতে ভর দিয়ে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। রোদে দাঁড়িয়ে থাকলে লোকটির কষ্ট হচ্ছে নিশ্চয়ই। হয়তো রাস্তা পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ভর দুপুর হলেও রাস্তার মধ্যে গাড়ির আনাগোনা বেশ ভালোই দেখা যাচ্ছে। আয়মানের মায়া হলো। বড় ভাইয়ের মতো সেও পরোপকারী মানুষ। আয়মান চটজলদি রাস্তা পার হয়ে ওপারে গেল। বৃদ্ধর কাছে এসে হাসি মুখে দাঁড়িয়ে বেশ উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, দাদু, আপনি নিশ্চয়ই রাস্তা পার হতে চাচ্ছেন, কিন্তু পারছেন না। চিন্তা করবেন না, আমি আপনাকে রাস্তা পার করে দিয়েছি। বৃদ্ধ লোকটি কিঞ্চিত ভাঙা চশমার আড়াল থেকে হালকা ঘোলাটে চোখে আয়মানের দিকে তাকালেন। বৃদ্ধ লোকটিকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়মান তাকে ধরে সাবধানে রাস্তা পার করে দিল। আয়মানের ঠোঁটে ফুটে ওঠে বিজয়ী হাসি। আয়মান জানে কারো উপকার করলে সেই ব্যক্তির উপকারী মানুষটির প্রশংসা করে পাবলিকের কাছে ভাইরাল করে দেয়। বৃদ্ধ লোকটিও নিশ্চয়ই এখন তার প্রশংসা করে করে মাথায় তুলে নাচবেন। ভাবতেই কেমন খুশি খুশি লাগছে। আয়মান ভাবনার মাঝে বৃদ্ধ লোকটি ভাঙা গলায় চেঁচিয়ে উঠল, এই হতচ্ছাড়া, তুই আমাকে রাস্তার উপরে কেন এনেছিস? কত কষ্ট করে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটা লক্ষ্মী মেয়ে এসে আমাকে রাস্তা পার করে ওপারে নিয়ে গিয়েছিল। দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁটু ব্যথা টনটন করছে, আর তুই আমাকে আবার রাস্তায় ওপারে এনে দিয়েছিস। এখন আমাকে আবার রাস্তা পার হতে হবে। কিন্তু রাস্তার ওপারে এখন কে নিয়ে যাবে শুনি? আমাকে ওপারে কেন নিয়ে আসলি? আমি তোকে বলেছিলাম। আয়মান ভ্রুকুচকে বৃদ্ধ লোকটির দিকে তাকায়। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গমগমে গলায় জবাব দিল, এজন্যই বলে লোককে আর ভালো করতে নেই। আপনি যখন রাস্তা পার হয়ে গিয়েছিলেন, তাহলে ওইখানে দাঁড়িয়েছিলেন কেন? নিজ গন্তব্যে প্রস্থান করতেন। নিচের ঠোঁট কামড়ে দুষ্টু হেসে পুনরায় বলল, নাকি রাস্তায় সুন্দর রমণীতে দেখার জন্য দাঁড়িয়েছিলেন? আরে লজ্জা পাবেন না, লজ্জা পাওয়ার কিছুই নেই। আমরাই তো মানুষ বাহ্যিকভাবে বুড়ো হলেও
মন তোর বুড়ো হয়ে যায় না, তাই না? তবে আফসোস একটাই, এখনকার মেয়েরা বয়স্ক সুগার ড্যাডি পছন্দ করে। আমার মতো নিষ্পাপ বাচ্চাদের চোখেই দেখতে পায় না, সেজন্যই বলতে ইচ্ছে করে, বউইন তোকে যৌবনের ঠাড়া পড়বো। বৃদ্ধ লোকটি হাতে থাকা লাঠিটা দিয়ে আয়মানের পেটে একটা গুঁতো মারল। তিরিক্ষি মেজাজ নিয়ে বলে, হতচ্ছাড়া বেয়াদব, তোর জন্য আমার কত সময় নষ্ট হলো। মেয়েটা হয়তো এখন আমাকে খুঁজছে। আয়মান ব্যঙ্গ করে বলে ওঠে, জানতাম মেয়ে ঘটিত ব্যাপার। এই আইবান পুরনো খেলোয়াড়, বুঝছেন? তা মেয়েটাকে, তাকে ডাকেন, আমি একটু দেখি। তরুণ ছেলেদের রেখে শেষে কিনা এক বুড়ো লোকের প্রেমে পড়লো। ছ্যা। আয়মান নিজের বক্তব্য শেষ করার পরপরই কেউ একজন পেছন থেকে আয়মানের শার্টের কলার চেপে ধরল। মুহূর্তেই আয়মানের চোয়াল শক্ত হয়ে ওঠে, হাতের আঙুল গুটিয়ে শক্ত করে মুঠো করল। শিরায় শিরায় রক্ত টকবগিয়ে উঠছে, মুখে ফুটে উঠল তীব্র ক্ষোভ। তড়িৎ বেগে পেছন ফিরে আগন্তুককে না দেখেই বাম হাতের উল্টো পিঠ দিয়ে সজোরে থাপ্পড় বসালো তার গালে। কঠিন দৃষ্টি নিক্ষেপ করল সম্মুখের মানুষটির দিকে। একটা মেয়ে গালে হাত দিয়ে ওদিকে ফিরে আছে। মেয়েটির খোলা চুল অর্ধেক মুখের সামনে এসে পড়েছে, যার জন্য মেয়েটির মুখ দেখা যাচ্ছে না। তার মানে ও কোনো মেয়েকে থাপ্পড় মেরেছে। অমনি আয়মানের ললারে প্রগাঢ় ভাস পড়ল। কে এই মেয়ে? চেনা নেই জানা নেই, আয়মানের কলার চেপে ধরার সাহস কোথা থেকে পেল? বেশ হয়েছে থাপ্পড় মেরেছে, মেয়েটা থাপ্পড় খাওয়ারই যোগ্য। কত বড় স্পর্ধা! আয়মানের কলার চেপে ধরে। মেয়েটি গাল থেকে হাত নামিয়ে এদিক ওদিক নজর বুলিয়ে কিছু খুঁজছে। ওই তো একটু দূরেই আধভাঙা একটি ইটের টুকরো দেখা যাচ্ছে। মেয়েটি চঞ্চল পায়ে হেঁটে গিয়ে ইটের টুকরোটা হাতে তুলে নিয়ে দ্রুত আগের জায়গায় ফিরে আসে। আয়মান ভ্রুকুসকে শ্যামবর্ণের মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটির কাজল কালো চোখে ফুটে উঠেছে রাগের আভাস, ঠোঁটে ফুটে উঠেছে প্রতিবাদ করা কঠিন বাক্য বলার ব্রেশ। মেয়েটি আয়মানকে কিছু বলার সুযোগ না দিয়েই হাতে থাকা ইটের ভাঙা অংশটি দিয়ে সজোরে মাথায় আঘাত করল। আয়মান উচ্চতায় মেয়েটার থেকে বেশ ভালোই লম্বা, যার ফলস্বরূপ আঘাতটা গিয়ে লাগলো আয়মানের কপালে। ইটের আঘাতে কপালের বাম দিকের কিছুটা থেতলে গিয়েছে। ইটের ক্ষুদ্র কণা কপালের চামড়া ভেদ করে ঢুকে গিয়েছে। মুহূর্তেই ফিনকে দিয়ে গলগল করে রক্ত বের হতে শুরু করলো। আয়মান মৃদু আর্তনাদ করে এক হাতে কপাল চেপে ধরল। চেপে ধরা হাতটা তাজা রক্তে লাল হয়ে উঠল। রক্তের ধারা আয়মানের হাত বেয়ে কনুইতে এসে জমা হচ্ছে, আর সেখান থেকে ফোটায় ফোটায় পিচ ঢালা উত্তপ্ত রাস্তার উপর পড়ছে। মেয়েটি সাইড ব্যাগ থেকে পানির বোতল বের করে বৃদ্ধ লোকটিকে দিয়ে একটা রিক্সা গাড়ি ডেকে এনে বৃদ্ধকে রিক্সায় উঠিয়ে ভাড়া মিটিয়ে বৃদ্ধকে তার ঠিকানায় পাঠিয়ে দিল। আয়মানের কাছে এসে তার গলায় পেঁচানো ওড়না থেকে কিছু অংশ ছিঁড়ে আয়মানের কপাল পেঁচিয়ে বাড়তি অংশটুকু মাথার পেছনে নিয়ে শক্ত করে বেঁধে দিল। আরেকটা রিক্সা গাড়ি ডেকে এনে আয়মানকে নিয়ে দ্রুত ছুটল কাছাকাছি কোনো এক হসপিটালে। বাসায় আসার পর থেকে মোমের মনটা ভীষণ খারাপ হয়ে আছে। তখন রাস্তার মধ্যে ঘটা ঘটনার জন্য না, এখন মন খারাপের কারণ মাস্টার মশাই। বাসায় ফেরার পর থেকে আগুন মোমকে ইগনোর করছে। এই যেমন ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে মোমকে বলেছে এখন আগুনের রুমে না থাকতে, আয়মানের রুমে চলে যেতে। সেখানে মিনা ময়ূরীর সাথে সময় কাটাতে বলেছে, রেস্ট নিলে ওই রুমে থেকেই নিতে বলেছে। মিনা ময়ূরীর কোনো অসুবিধে হচ্ছে না, বরং তারা খুব খুশি। ময়ূরও তো বেশি খুশি, মোমের সাথে গল্প করতে পারবে। কতদিন একসাথে বসে আড্ডা দেওয়া হয় না। ময়ূরী মোমকে ভাবির থেকে বেশি নিজের ছোট বোন মনে করে। আয়মানের রুমের বিছানাটা বেশ ভালোই বড়, আরামসে তাদের তিনজনের জায়গা হয়ে যাবে। যেহেতু তিনজনই মেয়ে, তাই চাপাচাপি করে শুয়ে পড়লেও কোনো সমস্যা নেই। মোম যেতে চায়নি, বলেছে সে আগুনকে কোনো ডিস্টার্ব করবে না, চুপটি করে বিছানায় শুয়ে থাকবে। কিন্তু আগুন মোমের কথা শোনেনি, ধমকে রুম থেকে বের করে দিয়েছে। আর তারপর থেকেই মোমের মন খারাপ। বাসায় ফিরে আগুন ব্যস্ত হয়ে পড়ল, কত কাজ বাকি। ডাক্তারের কাছে গিয়ে কত সময় নষ্ট হয়ে গিয়েছে। ফ্রেশ হয়ে এসে রুমে বসে একটা ছোট্ট কাগজের মধ্যে কিছু লিখছে। লেখা হতেই সেটা ভাঁজ করে সাইডে রাখলো। ফোনটা হাতে নিয়ে আয়মানের নাম্বারে কল করলো। রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। পরপর কয়েকবার দিল, তবুও ফোন ধরছে না। আগুন সচরাচর কাউকে এতবার ফোন করে না, শুধু একটা কাজের জন্য আয়মানকে বারবার ফোন করছে। আগুনের মেজাজ খারাপ হচ্ছে, রাগে চোয়াল শক্ত হয়ে উঠেছে। আয়মানকে একটা কাজ দিয়েছিল, আয়মান যদি কাজটা করতে না পারে আগুনকে বলে দিত, আগুন সামলে নিত। একে দিয়ে একটা কাজ যদি ঠিকঠাক মতো হতো। সারাক্ষণ দুষ্টুমি আর অন্যের পেছনে লাগা ছাড়া ওর যেন আর কোনো কাজই নেই। আগুন উঠে ড্রেসিং টেবিলে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নিল।
দরজায় ঠক ঠক শব্দ হতেই আগুন গিয়ে দরজা খুলে দিল। মোম দাঁড়িয়ে আছে, মোমের চোখ দুটো ফোলা ফোলা। আগুন ভ্রু কুঁচকে মোমকে আপাতমস্তক পর্যবেক্ষণ করল, হাত ধরে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। বিছানার বসে নিজের পাশে বসালো, বুকের মধ্যে হাত গুজে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, রুমে আসতে নিষেধ করেছিলাম না? মোম গাল ফুলিয়ে চুপ করে বসে আছে, কিছু বলছে না। আগুন আলতো করে মোমের চোয়াল চেপে ধরল, ভ্রু উঁচিয়ে গমগমে গলায় জানতে চাইল, কিছু বলার না থাকলে শুধু শুধু এসেছো কেন? চলে যাও। আগুনের কথায় মোমের চোখে পানি চলে এসেছে। এভাবে বলার কি আছে? মোম তো ইচ্ছে করে আসেনি, আসতে বাধ্য হয়েছে। আয়মানের রুমের বিছানায় এক সাইডে হাত লেগে জগ থেকে পানি পড়ে ভিজে গিয়েছে। মিনা ময়ূরী কোনো রকম ম্যানেজ করে শুয়ে আছে, ভেজা জায়গাটা খালি। সেখানে তো আর মোমকে শুতে দিতে পারে না, তাই মিনা বলেছেন মোমকে আগুনের রুমে যেতে। আগুন নিষেধ করায় মোম আসতে চায়নি, মিনা জোর করে পাঠিয়ে দিয়েছেন। মোম মুখ কালো করে বিছানা থেকে নেমে চলে যাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হলো। দরজা খোলার আগেই আগুন এসে হাত টেনে পুনরায় বিছানায় এনে বসিয়ে দিল। মোম হাত ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু আগুনের বলিষ্ঠ হাত মোমের কোমল হাতটা শক্ত করে ধরে আছে। হাত ছাড়াতে না পেরে মোম ডুকরে কেঁদে উঠল। আগুন হতভম্ব হয়ে গেল। মোমের কান্নার কারণ আগুনের বোধগম্য হলো না। তৎক্ষণাৎ মোমকে বুকে জড়িয়ে নিল। মোম আগুনের বুক থেকে সরে আসতে চাইল, কিন্তু পারল না। আগুনের বলিষ্ঠ হাত দুটি মোমকে মুক্তি দিল না। মোম আগুনের বুকের সঙ্গে মিশে ফুপিয়ে ফুপিয়ে কাছে। আগুন মোমের মাথায় হাত বুলিয়ে দেয়। মোমের কান্না কমে আসতেই আগুন শান্ত কণ্ঠে শোধায়, এখন কান্না করার কোনো কারণ দেখছি না। কান্না করার মতো কিছু হয়েছে কি? তাহলে শুধু শুধু কাঁদছো কেন? কান্না করার কারণটা কি জানতে পারি? ফুপিয়ে কান্না করার ফলে মোমের শরীর মৃদু কেঁপে কেঁপে উঠছে। আগুন আরও শক্ত করে মোমের ক্ষুদ্র শরীরটা নিজের সাথে জড়িয়ে রাখল। কপাল কুঁচকে কিছু একটা ভেবে চওড়া গলায় বলে উঠল, তখন রুম থেকে চলে যেতে বলেছি বলে কাঁদছো? এতে কান্না করার কি আছে মোম? আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল বলে তোমাকে রুমে আসতে নিষেধ করেছিলাম। মোম নিজেকে সামলে কাঁদো কাঁদো মুখ করে অভিমানী কণ্ঠে বলে উঠল, দুপুরে খাওয়ার পর রুমে আসতে নিষেধ করে কাঁদছি না, বরং কিছুক্ষণ আগে এভাবে রুম থেকে চলে যেতে বলেছেন বলে কষ্ট পেয়েছি আমি। এমনভাবে রুম থেকে বেরিয়ে যেতে বলেন মনে হলো আমি এই বাসার আশ্রিতা। মানুষটা ছোট হতে পারি, হয়তো অনেক কিছু সঠিকভাবে বুঝতে পারি না, তাই বলে ভাববেন না আমার আত্মসম্মান নেই। আয়মান ভাইয়ার রুমে বিছানায় একাংশ পানি পড়ে ভিজে গিয়েছিল বলে মা আমাকে আপনার রুমে চলে আসতে বলেছিলেন। আমি আসতে চাইনি, আমি তো জানতাম আপনি কাজ করছিলেন, সেই জন্যই তো আসতে চাইনি। মা এতবার বলে ওনার কথা ফেলতে পারিনি, ভেবেছিলাম ড্রয়িং রুমে থেকে যাব, তবুও আপনার রুমে এসে আপনার বিরক্ত করব না, কিন্তু মা আমাকে ড্রয়িং রুমে দেখলে খারাপ ভাবতেন, তাই আপনার রুমে চলে আসতে হলো আমায়। আমি আন্তরিকভাবে দুঃখিত, এরপর থেকে বিষয়টা খেয়াল রাখবো আমি। তবে আপনার কথায় মোম কষ্ট পেয়েছে মাস্টারমশাই, মোমের বুকে ব্যথা করছে। বলতে বলতে মোমের চোখ দুটো আবারও জলে টইটুম্বুর হয়ে গেল। আগুনের খারাপ লাগলো, এভাবে বলা উচিত হয়নি। মেয়েটার ক্ষুদ্র মস্তিষ্কে আগুনের কথার বাজে ইফেক্ট পড়েছে। এতটাই বাজে ইফেক্ট পড়েছে যে মেয়েটা নিজেকে আশ্রিতা ভেবে বসেছে। আগুন তো চাইলে কাজ করার জন্য নিজের ড্রয়িং রুমে বা বারান্দায় চলে যেতে পারত। কি দরকার ছিল মোমকে রুম থেকে বেরিয়ে যেতে বলার? তবে মোমের সরল স্বীকারোক্তি আগুনকে মুগ্ধ করেছে। অনেক বউরা তো ভেতরে ভেতরে অভিমান পুষে রেখে কত টালবাহানা করে, সেই হিসেবে আগুনের বউটা তো চমৎকার। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল, মোমকে বুক থেকে সরিয়ে খসখসে দু হাতের অঞ্জলি পুটে মোমের মুখশ্রী তুলে নিল। বউয়ের কপালে দৃঢ়ভাবে নিজের ওষ্ঠ ছুঁইয়ে দিল। মোম চোখ বন্ধ করে নিল। মুহূর্তেই অক্ষি কোটরে জমানো নোনা পানি গড়িয়ে পড়ল কানে। আগুন সেই পানি মুছে দিয়ে শীতল গলায় বলল, সরি মোম, তোমাকে কষ্ট দেওয়ার জন্য। মোমের মাস্টার মশাই, এতগুলো সরি। আর কখনো এভাবে বলবো না। আমি তোমাকে কষ্ট দেওয়া তো দূরে থাক, কষ্ট দেওয়ার কথা চিন্তাও করতে পারি না। মোম মায়াভরা নয়নে তাকায় স্বামীর আদরে। লম্বা শ্বাস টানল আগুন। মোমের চোখের দিকে চেয়ে পুনরায় কণ্ঠ খাদে এনে রাশভারী গলায় বলল, আর বারবার আপনার রুম বলছো কেন? বলবে আমাদের রুম। আমার যা কিছু আছে সব কিছুতে তোমার সমান অধিকার আছে। নিজেকে কখনো ছোট ভাববে না। মনে রেখো, তোমার মাস্টারমশাই সর্বদা তোমার সাথে আছে। আর মন খারাপ করো না, ঠিক আছে? মোম মাথা নিচু করে ব্যগ্র কণ্ঠে জবাব দিল। আচ্ছা। আগুন ভ্রুকুচকে চড়া গলায় জানতে চাইল,
সত্যি, আর মন খারাপ করবে না তো? মোম দুদিকে মাথা নেড়ে বোঝালো সে মন খারাপ করবে না। আগুন নিরেট স্বরে বলল। তাহলে একটু হাসো। মোম মুখ গোবরা করে রাখলো। আগুন মোমের ঠোঁটে আঙুল ছুঁয়ে শীতল কণ্ঠে বলল। না হাসলে মনে করবো এখনো রাগ করে আছো। একটু হাসো না ছকিনার মা। লাস্টের কথাটা আগুন সুর টেনে বলল। মোম ফিক করে হেসে ফেলল। মোমের হাসি দেখে আগুনেরও অধরগুণে হাসি ফুটে উঠল। আগুন প্রশান্তের নিঃশ্বাস ত্যাগ করলো। বউয়ের যে এত জ্বালা সেটা আগুন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বিয়ে না করলে তো কখনো জানতেই পারতো না বউরা এত ছিচকাদুনে হয়। আশানুর প্রায়ই ফোন করে আফিফা তাকে কিভাবে জ্বালিয়ে মারে সেসব আগুনকে বলতো। এতে আগুনের কোনো ভাবান্তর হতো না। কিন্তু এখন নিজের বউয়ের কথায় কথায় কেঁদে ফেলার আশানুরের কষ্টটাও কিছুটা হলেও উপলব্ধি করতে পারছে। ভাগ্যিস মোম আফিফার মতো তেরামি করে না। আগুনের সকল কথা মেনে চলে। মোম কত শান্তশিষ্ট, নয়তো বলরাগী আগুনের সাথে দুদিনও সংসার করতে পারতো না। মিনা ঠিকই বলেছেন, মোম ভীষণ লক্ষ্মী একটা মেয়ে। এই প্রথম বাবাকে মনে মনে ধন্যবাদ জানালো আগুন এত মিষ্টি একটা বউ এনে দেওয়ার জন্য। রাশেদের সাথে কোনো এক অজানা কারণেই আগুনের বনিবনা হয় না। আগুন বিছানা থেকে উঠতে উঠতে মোমকে উদ্দেশ্য করে বলল। শোনো, এখন একটু ঘুমিয়ে নাও। বিকেলে ময়ূরকে নিয়ে শপিং মলে চলে যেও। আইমান থাকবে তোমাদের সাথে, সেজন্য কোনো অসুবিধা হবে না আশা করি। মোম চঞ্চল কণ্ঠে শোধালো। কেন যাব? শপিং মলে মানুষ কি করতে যায়? অবশ্যই শপিং করতে যায়, তাই না? মোম চরমরে কণ্ঠে বলল। কিন্তু আমার তো শপিং করার কোনো প্রয়োজন নেই, সব কিছুই আছে আমার। আগুন বিরক্ত হলো, ধমকে উঠে বলল। হাজার থাক, তবু আমি যখন বলেছি তুমি শপিংয়ে যাবে মানে যাবে। কথার অবাধ্যতা আমি পছন্দ করি না মোম। মোমের মুখটা চুপসে গেল। গোমরা মুখে জবাব দিল। ঠিক আছে, যাব। আপনি যাবেন না? না, আমার একটা কাজ আছে, সেখানে যেতে হবে। কোথায় যাবেন? এত কথা বলছো কেন? যেটা বললাম সেই কাজটা করো। আমার ঘুম আসছে না, আমি এখন ঘুমাবো না। ঘুম না আসলে চুপ করে শুয়ে থাকো। মোম ব্যগ্র গলায় বলে ওঠে। এখন শুতে ইচ্ছে করছে না, চলুন আমরা বসে বসে গল্প করি। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কপট রাগ দেখিয়ে বলল। আমার গল্প করার সময় নেই, বললাম না কাজ আছে। কথা কেন শুনছো না মোম? মোম ঠোঁট উল্টে বলল। শুতে মন না চাইলে সেটা কি আমার দোষ নাকি? আচ্ছা তাহলে তুমি বসে থাকো। আগুনের গা ছাড়া ভাব মোমের পছন্দ হলো না। কিঞ্চিত রাগ নিয়ে বলল। ধুর, আমি শপিং করতে যাব না। আগুন চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল। তুমি যদি এখন আমার কথা না শোনো, আমি এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যাব। সারা রাতের মধ্যে একবারও বাসায় ফিরবো না। আগুনের ঝাঁঝালো কথায় মোম আটকে উঠল। আগুন বাসা থেকে চলে যাবে এটা মোম কখনোই মানতে পারবে না। দ্রুত বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মোমের দিকে চেয়ে আগুন চক্ষু হাসল। বউকে জব্দ করতে আগুন ভালোই পারে। কালকে মোম শপিং করতে না গেলে সারপ্রাইজটা দিবে কিভাবে? সেজন্য মোমকে শপিংয়ে পাঠানো অত্যন্ত জরুরি। হসপিটালের বেডে বসে আছে আইমান। তার পাশে বিরক্তিকর মুখভঙ্গিতে দাঁড়িয়ে আছে অচেনা মেয়েটি। মেয়েটির বিরক্তির কারণ আইমান। তাকে কপাল ফাটিয়ে হসপিটালে নিয়ে আসতে হয়েছে সেজন্য নয়, বরং কপালে ব্যান্ডেজ করা নিয়ে। মেয়েটি যখন আইমানকে নিয়ে হসপিটালে পৌঁছায় তখন একজন নার্স এসে আইমানের কপালে ব্যান্ডেজ করে দিতে চাইলে আইমান জানায় সে নার্সের হাতে ব্যান্ডেজ করবে না। ভ্রুকুসকে জানতে চাইল তাহলে কার হাতে করবে। আইমান জানায় যেই মেয়ে তার কপাল ফাটিয়েছে সেই মেয়ের হাতে ব্যান্ডেজ করবে। এরপর এতবার বলার পরও আইমান নার্সের কথাই শোনেনি। আইমানের এক কথা, যে তার কপাল ফাটিয়েছে ব্যান্ডেজ সে তার হাতেই করবে। তারপর থেকেই মেয়েটির মুখে বিরক্তিকর আওয়াজ ফুটে ওঠে। নার্স অচেনা মেয়েটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। মেয়েটিকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে। তুমি এই ছেলের কপাল ফাটিয়েছ কেন? কি করেছিল সে? বয়ফ্রেন্ড হয় নাকি তোমার? তোমাকে রেখে অন্য মেয়েদের সাথে কথা বলে সেই জন্য এই অবস্থা করেছ? মেয়েটি কপাল কুঁচকে তাকায় নার্সের দিকে। চওড়া গলায় জবাব দিল। কি যা তা বলছেন আপনি? বয়ফ্রেন্ড তো দূরের কথা, আমি তো এই ছেলেকে চিনি না। আর রইল বাকি কপাল ফাটানো, এই ছেলেটা খুবই ভদ্র। আমার আবার ভদ্র ছেলেদের প্রতি অ্যালার্জি আছে। এত ভদ্র ছেলেদের আমি পছন্দ করি না, দেখলেই গা চলে। তাই এই ছেলের কপাল ফাটিয়েছি। নার্স অচেনা মেয়েটির দিকে চোখ দুটো বড় বড় করে তাকালো।
ভদ্র ছেলেদের প্রতি অ্যালার্জি। নির্ঘাত এই মেয়ে পাবনা ফেরত পাগল, নয়তো এমন অদ্ভুত কথাবার্তা কেউ বলে। আর এই ছেলেটাও ভারী অদ্ভুত, যে তার কপাল ফাটালো তাকে কিছু না বলে উল্টো তার হাতেই ব্যান্ডেজ করতে যাচ্ছে। দুইটাই পাগল। নার্স তিরিক্ষি মেজাজ নিয়ে জানায়, সে যাই হোক, এই ছেলে তো তোমার হাতে ছাড়া আর কারো হাতে ব্যান্ডেজ করবে না বলছে। এই নাও ফার্স্ট এড বক্স, এটাতে সব কিছু আছে। যেহেতু ক্ষতটা অত গভীর না, অল্প জায়গা নিয়ে থেতলেছে, তাই ইঞ্জেকশন দিতে হবে না। ওষুধ লিখে দিচ্ছি, এইগুলো 3 বেলা খেতে হবে। আর ব্যান্ডেজ করে দ্রুত সিট খালি করে বিদায় হও। এক পেশেন্ট নিয়ে বসে থাকলে তো চলবে না, আমাদের আরও অনেক পেশেন্ট আছে, তাদের জন্য তো সিটের ব্যবস্থা করতে হবে নাকি? মেয়েটি ভাবলেশীন গলায় বলল, আমি একে ব্যান্ডেজ করে দিতে পারবো না, ওকে টাচ করতেও আমার রুচিটা বাড়বে। এ পর্যায়ে আয়মান খেপে উঠল, ঝাঁঝালো গলায় চেঁচিয়ে বলল, এই মেয়ে, এখন কিন্তু বেশি বেশি বলছো। তোমার কোন পাকাতানে মই দিয়েছে আমি? হ্যাঁ, আমাকে টাচ করতে তোমার রুচিতে বাঁধবে, অথচ সারাটা রাস্তা আমার সাথে ঘেঁষে বসে আমাকে এক হাতে আগলে ধরে হসপিটালে নিয়ে আসলে, তখন রুচিতে পারলো না? কার কপাল ফাটিয়েছে জানো? বিখ্যাত বিজনেসম্যান রাশেদ শিকদারের ছোট ছেলে আহমদ শিকদারের। এই অপরাধে আমি চাইলে তোমাকে জেলের ঘাড়ি টানতে পারি, তখন তোমার চ্যাটাং চ্যাটাং কোথায় যায় আমিও দেখব। এই কথায় মেয়েটির মুখ খানিকটা চুপসে গেল। জেলখানায় গেলে বাবা ভীষণ কষ্ট পাবে, হয়তোবা রাগও করবে। তার থেকে বরং এই উটকো ঝামেলাকে কপালে ব্যান্ডেজ করে দিয়ে বিদায় করে দেওয়াই ভালো। সেটাই ভালো হবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও আয়মানের কপালে ব্যান্ডেজ করে দিচ্ছে অচেনা মেয়েটি। আয়মান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির শ্যামলাটে মুখশ্রীর দিকে। মেয়েটির নজর আয়মানের থেতলে যাওয়া কপালে। এই মেয়ে যা ধানি লঙ্কা, কিছু জিজ্ঞেস করলে বলবে না, সেটা আয়মান খুব ভালো করেই বুঝতে পারছে। মুহূর্তেই মাথার মধ্যে দুষ্টবুদ্ধি খেলে গেল। খানিকটা গলা খাকারি দিয়ে ব্যগ্র গলায় শোধালো, বাবুর আম্মু? মেয়েটি ভ্যাবাচাকা খেয়ে গেল। আশেপাশে নজর বোলালো, না, এই রুমে ও ছাড়া আর কোনো মেয়ে নেই। নার্স ঔষধ লিখে আরও কিছুক্ষণ আগে এখান থেকে চলে গিয়েছে। তাহলে কি কথাটা ওকে উদ্দেশ্য করে বলল? ভ্রুকুচকে তাকায় আয়মানের দিকে, নাক ফুলিয়ে চওড়া গলায় বলে ওঠে, হাই, কাকে বাবুর আম্মু বলছেন? আমাকে? আপাতত আপনার কি মাথায় আগে থেকেই সমস্যা, নাকি আমার মাথায় আঘাত করার পরেই সমস্যার সৃষ্টি হয়েছে? আয়মান তা ছিল গলায় বলল, আগে আমি একদম ঠিক ছিলাম, কিন্তু তোমাকে দেখার পর থেকে আর ঠিক থাকতে পারছি না। তখন থেকে কি বাবুর আম্মু বলছেন? আমার তো এখনো বিয়েই হয়নি, বাবু আসবে কোথা থেকে? আয়মান দুষ্টু হেসে বলল, তুমি চাইলে খুব শীঘ্রই আমাদের বাবু চলে আসবে, শুধু বলো তুমি রাজি কিনা। আপনার সাথে এসব ফালতু কথা বলার সময় আমার কাছে নেই। ব্যান্ডেজ করা হয়ে গেছে, এখন ঘরের ছেলে ঘরে ফিরে যান। আয়মান গোমরা মুখে উত্তর দিল, যা, এত তাড়াতাড়ি ব্যান্ডেজ করা হয়ে গেল? ব্যাপার না, চলো আমরা একসাথে বসে কিছুক্ষণ কথা বলি। আমার আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। বলেই রুম থেকে চলে যেতে উদ্যত হতেই আয়মান মেয়েটির হাত টেনে ধরল। মেয়েটি ভ্রুকুচকে তাকায়, চেঁচিয়ে বলে উঠল, আমার হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন। আয়মান বেড থেকে নেমে বাঁকা হেসে বলল, রাশেদ শিকদারের ছোট ছেলে আহমদ শিকদারকে বড় রাস্তায় জনসম্মুখে মারার চেষ্টা করেছে এক যুবতী। আল্লাহর অশেষ কৃপায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আহমদ শিকদারের ভাষ্য মতে সে মেয়েটির উপকার করার, মেয়েটি কোনো কারণ ছাড়া তাকে হত্যা করতে চেয়েছে। পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে রাশেদ শিকদারের ছেলে। এই হলো মেয়েটির ছবি। কেউ মেয়েটিকে চিনে থাকলে দ্রুত পুলিশ স্টেশনে যোগাযোগ করার অনুরোধ রইল। একবার ভাবো, এতক্ষণ আমি যা যা বললাম, এটা যদি কালকে নিউজে দেখানো হয় তাহলে কেমন হবে? মেয়েটি ভরকে গেল, বার কয়েক পলক ঝাপটালো। এই ছেলের মতিগতি ঠিক লাগছে না। শুষ্ক ঢোক গিলল, ভয়টা লুকিয়ে বেশ দাম্ভিকের সহিত বলে উঠল, এমন কিছুই হবে না, কারণ আমি তো আপনাকে মারতে চাইনি। আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন বলে আমি আপনাকে পাল্টে আঘাত করেছি। মারতে চেয়েছো কি চাওনি সেটা তো আর পাবলিক জানে না। পাবলিক তো সেটাই জানবে যেটা আমি তাদেরকে জানাবো। আজকাল টাকাই কথা বলে, বুঝছো? আর তোমাকে থাপ্পড় মেরেছিলাম তুমি আমার শার্টের কলার চেপে ধরেছিলে বলে। কেন ধরেছিলে? মেয়েটি বুঝতে পারছে এই ছেলের বাবার অনেক ক্ষমতা, তার সাথে বেশি কথা না বাড়ানোই ভালো। মৃদু গলায় বলল, আমি ভেবেছিলাম আপনি একজন চাঁদাবাজ।
হোয়াট? আইমান অবাক হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সম্মুখের মেয়েটির দিকে, গমগমে আওয়াজে জিজ্ঞেস করল, এরকম ভেবেছে কেন? আমাকে দেখে কি তোমার চাঁদাবাজ মনে হয়? মেয়েটি ভাবলেশীন গলায় জবাব দিল, না, তবে এখন অনেক মানুষ ভদ্রতার মুখোশ পরে চাঁদাবাজি করে তো, তাই আর কি। আইমান ঠোঁট কামড়ে গম্ভীর কণ্ঠে বলল, ভুল যখন করেছ তখন এর দামও তোমাকে দিতে হবে। মানে? আইমান মেয়েটির মুখের দিকে কিঞ্চিত ঝুঁকে হিসিয়ে বলল, মানে এখন আমি যা বলবো তোমাকে সেটাই শুনতে হবে, যদি না শোনো। যদি না শুনি? আইমান শটান হয়ে দাঁড়ায়, রাশভারী গলায় বলল, না শুনলে একটু আগে যেটা বলেছে সেটা কাজের মাধ্যমে করে দেখাবো। মেয়েটি তর্জনী উঁচিয়ে গমগমে গলায় জবাব দিল। দেখুন। আইমান কথা কেড়ে নিয়ে মুস্কি হেসে বলল, দেখো। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি তো এখনো কিছু দেখোনি, আমার কথা না শুনলে সেটাও খুব শীঘ্রই দেখতে পারবে। মেয়েটি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কপট রাগ দেখিয়ে বলল, বলুন কি করতে হবে আমাকে? সো সুইট। এখন যা যা জিজ্ঞেস করবো সব কিছু সঠিক উত্তর দিবে এবং আমাকে বাসা পৌঁছে দিয়ে তবেই তুমি নিজের বাড়ি যাবে। এখন তো আপনি ঠিক আছেন। ভুল, আমি ঠিক নেই। একা একা বাসায় যেতে পারবো না, মাথা ঘুরে যদি পড়ে গিয়ে আবার ব্যথা পাই তখন, তাই তোমাকে সাথে যেতে হবে। তাছাড়া তোমার বাসাটা চেনা হয়ে যাবে, তবে আপাতত ভাসুরের বাসাটা চেনে রাখো। মেয়েটি দাঁতে দাঁত চেপে বলল, কি বললেন? ভাসুর? এখানে আমার ভাসুর আসলো কোথা থেকে? আইমান মেয়েকে হেসে জবাব দিল, কিছু বলিনি। আচ্ছা তোমার নাম কি, বাসা কোথায়, কোন ক্লাসে পড়ো? বলবো না। বলতে তো হবেই, মনে আছে তো? আমার কথা না শুনলে। মেয়েটি বিরক্তি নিয়ে বলে, আনিকা, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, সামনে এক্সাম দিব, আর বাসার ঠিকানা বলবো না। আইমান ঠোঁট কামড়ে হাসে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, যতটুকু বলেছ এনাফ। বাসার ঠিকানা বলতে হবে না, আমি নিজে খুঁজে নিতে পারবো। আপনি কেন আমার বাসা খুঁজবেন? সেটা এখন তোমার না জানলেও চলবে, দেরি হচ্ছে, চলো। আনিকা সামনের দিকে হনহনিয়ে হাঁটা ধরল। আইমান ফের পিছু ডাকল, চোয়াল শক্ত করে তাকায় সে। আইমান মিটিমিটি হেসে ব্যগ্র গলায় বলল, একা হাঁটতে কষ্ট হচ্ছে, তোমার সাপোর্ট দরকার। আনিকা দীর্ঘশ্বাস ছাড়ল, না চাইতেও আইমানের এক বাহু আঁকড়ে ধরে হাঁটতে লাগলো। আইমান বাহু ছাড়িয়ে আনিকার কাঁধ জড়িয়ে ধরল। আনিকা কটমট করে তাকাতেই আইমান জানায়, এভাবে তাকিও না, আমার লজ্জা লাগে। আর জাস্ট বাহু আঁকড়ে ধরে ঠিকমতো হাঁটতে পারছিলাম না, এখন একদম পারফেক্ট। আইমান বাসায় পৌঁছে আনিকাকে বিদায় দেওয়ার সময়ও মেয়েটাকে জ্বালা দিয়ে ভুলল না। আইমানের কপালে ব্যান্ডেজ দেখে মিনা অস্থির হয়ে পড়লেন। আইমান মাকে শান্ত করে বলল, হাঁটতে গিয়ে পিছঢালা রাস্তায় হোঁচট খেয়ে পড়ে কপালে কিছুটা ব্যথা পেয়েছে, এখন সে ঠিক আছে। মিনা নিজ হাতে ছেলেকে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন। আইমান চলে গেল ভাইয়ের সাথে কথা বলতে। আগুন ভেবেছিল আইমানকে কিছু করা কথা শুনিয়ে দেবে, কিন্তু আইমানের কপালে ব্যান্ডেজ দেখে আর রাগারাগি করল না। আইমান আগুনের রুমে এসে দেখে দরজা খোলাই আছে, তবুও একবার টোকা দিয়ে মৃদুস্বরে ডেকে উঠল, ব্রো, ভেতর আসবো? আগুন গমগমে গলায় জবাব দিল। আইমান হকচকিয়ে যায়। লেট করেছে বলে হয়তো ভাই রাগ করেছে। সাফাই দেওয়ার প্রস্তুতি নিতেই আগুন রুম থেকে বেরিয়ে দরজা আটকে দিল। গম্ভীর কণ্ঠে বলল, আমার সাথে আয়, মোম ঘুমোচ্ছে, রুমে কথা বললে ওর ঘুমের ব্যাঘাত ঘটবে। আইমান চলল ভাইয়ের পিছু পিছু। আগুন ড্রয়িং রুমে এসে থামলো, সোফায় বেশ আয়েশ করে বসলো। আইমানকেও ইশারায় পাশে বসতে বলল। আইমান বসলো। আগুন ভারীক্ষী গলায় জানতে চাইল, যেই কাজটা করতে বলেছিলাম করেছিস? তুমি চিন্তা করো না, সঠিক সময় এসে পড়বে। তবুও তুমি একবার চাইলে রিসিভ করতে যেতে পারো। যাব। তোর কপাল ফাটলো কিভাবে? আইমান থমথমে খায়, স্মিত হেসে জবাব দিল, তখন তো বললাম হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রাশভারী কণ্ঠে শুধালো, তুই শুধু হোঁচটই খাস? হোঁচট খেয়ে ড্রেনে পড়ে যাস, রাস্তায় পড়ে যাস। মীরাও তো এতবার হোঁচট খায় না। তুই ছেলে হয়ে যতবার হোঁচট খাস।
আয়মানের মুখটা চুষে গেল, কিছুটা অপমানিত বোধ করল। ভাইই পারে একমাত্র ওর রাস্তা ক্লিয়ার করে দিতে, তাই আর আগুনের থেকে কিছু লুকালো না। লুকানোর কি আছে, আজ না হয় কাল আগুনকে জানাতেই হতো। আয়মান গড় গড় করে রাস্তায় আনিকার সাথে কিভাবে দেখা হয়েছে, কিভাবে কপালে আঘাত পেল, হসপিটালে যাওয়া, তারপর আনিকার সাথে বাসা আসা পর্যন্ত সব কিছুই খুলে বলল, কিছুই লুকায়নি। আগুন মনোযোগ দিয়ে সবটা শুনল। আয়মান নিষ্পাপ মুখ করে ভাইয়ের নিকট আবেদন জানায়। ব্রো, I really like her. I think I love her. আগুন ভ্রুকুচকে চওড়া গলায় বলল, পছন্দ করেছিস মানলাম, কিন্তু আজকেই তো দেখা হলো, এই তো ঘন্টাখানিক হবে, এরই মধ্যে ভালোবেসে ফেললি? আয়মান ঠোঁট উল্টে বলল, ভালোবাসতে হলে কি বেশি সময় লাগে নাকি? তোমার হয়তো অনেক সময় লাগতে পারে, আমার না। তুমি তো একটা নিরামিষ, নয়তো তোমাদের বিয়ের মাস পেরিয়ে গেল, অথচ এখনো চাচ্চু ডাক শোনাতে পারলে না। আমাকে একবার বিয়ে করিয়ে দেখো, তোমার আগেও যদি বাবা হতে না পেরেছে তখন বলো। আগুন থমকে বলে উঠল, লাগাম টেনে কথা বল আয়মান, বড় ভাইকে এসব কথা বলতে লজ্জা করে না? আয়মান ভাবলেশীন কণ্ঠে বলল, লজ্জা লাগবে কেন? ছেলেদের লজ্জা থাকতে নেই, এতে নিজেরই ক্ষতি। আগুন বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার সামনে থেকে চলে যা। আয়মান বুঝতে পারল আগুন রেগে যাচ্ছে, কিন্তু ভাই রেগে গেলে তো মহা মুশকিল, দেখা যাবে তার শখের আনিকা হাতছাড়া হয়ে গেল। তাই নত মস্তিষ্কে মাসুম চোখে তাকিয়ে নরম গলায় বলল, আচ্ছা আর বলবো না, তবুও রাগ করো না। আমি তো তোমার ওই কাজটা করে দিয়েছি, বলো। আবার বিকেলে ভাবিকে নিয়ে শপিং মলে যেতে হবে। ভেবো না আঘাতের ছোট দিয়ে বাসায় বসে রেস্ট নেব। ব্যথার মেডিসিন খেয়েছে, আমি এখন একদম ঠিক আছি। শপিংয়ে যেতে আমার কোনো অসুবিধা হবে না। আগুন নিশ্চুপ রইল। আয়মান আমতা আমতা করে বলল, বলছিলাম কি, তোমার এই সারপ্রাইজ প্ল্যানিংটা মিটে গেলে আনিকার ফ্যামিলির সাথে কথা বলে আমার একটা ব্যবস্থা করে দিও প্লিজ। আগুন চোখ রাঙিয়ে তাকায়। আয়মান তড়িৎ গতিতে পুনরায় বলে ওঠে, আরে না, এখন বিয়ে করতে চাচ্ছি না, আপাতত জাস্ট এঙ্গেজমেন্ট করিয়ে দিলেই হবে। মেয়েটা জানে তুই তাকে পছন্দ করিস? না। মেয়েটা কি তোকে পছন্দ করে? হুম, ও তো আমাকে সহ্য করতে পারে না, পছন্দ তো দূর। আগুন ধমকে দাঁতে দাঁত চেপে বলল, মেয়েটা তোকে পছন্দ করে না, তুই তাকে পছন্দ করিস সেটাও জানে না, তাহলে এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট কিভাবে হবে? মেয়েটা যদি রাজি না থাকে তাহলে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি কখনোই তোদের এঙ্গেজমেন্ট করাবো না। আয়মান একটু ভেবে বলে, আনিকা যদি রাজি থাকে তখন তো আর কোনো সমস্যা থাকবে না, তাই না? ঠিক আছে, আনিকাকে রাজি করানোর দায়িত্ব আমার। ও রাজি হয়ে গেলে তুমি ওর ফ্যামিলির সাথে কথা বলবে, ওকে? দেখা যাক, আগে রাজি তো করা, পরেরটা পরে ভেবে দেখা যাবে। আগুন উঠে দাঁড়ায়, তটস্থ পায়ে প্রস্থান করল নিজের রুমের দিকে। দরজা আটকে বিছানায় আসে। এখনও বেশ কিছু কাজ বাকি আছে, আশা করা যায় বিকেলের মধ্যেই সকল কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন একটু রেস্ট নেওয়া যাক। মোম ওপাশ ফিরে শুয়ে আছে। আগুন ভ্রুকুচকে তাকায়, বিড়বিড় করে বলে, ঘুম পাগলি বলে ঘুম আসছে না, তাহলে এখন কে ঘুমাচ্ছে? মোম নয় তো কে? আমার বউ? ও হ্যাঁ, সকিনার মা। না না, আমার হবু বাবুর আম্মু। আগুন নিজের বোকা বোকা কথায় নিজেই কিঞ্চিত মুচকি হাসল। নিজের বালিশ মোমের বালিশের সাথে মিলিয়ে মোমের শরীর ঘেঁষে শুয়ে পড়ল। পেছন থেকে মোমকে শক্ত করে জড়িয়ে ধরে কাছে নিয়ে আসলো। এভাবে কিছু মুহূর্ত কাটার পর আগুন ঝুঁকিয়ে নিজের মুখটা মোমের মুখের কাছে আনলো। মোমের কোনো হেলদোল নেই, সে আরামে ঘুমোচ্ছে। মোমের মুখের সামনে আসা কিছু বেহায়া চুলগুলো আঙুল দিয়ে কানের পিঠে গুঁজে দিল। এই চুলগুলোর প্রতি আগুনের ভীষণ হিংসা হচ্ছে। এই কোমল নরম মুখে কেবল আগুনের অস্ত্রের বিচরণ ঘটবে, আর কারো আধিপত্য বিস্তার আগুন সহ্য করতে পারবে না। সেটা চুল হলেও না। এই বেহায়া চুলগুলো উড়ে এসে আগুনের বউয়ের মুখে কি সুন্দর তাদের জায়গা করে নিয়েছে। এতে আগুন চরম বিরক্ত। ভারী ক্ষী নিঃশ্বাস ছেড়ে উত্তপ্ত নরম অষ্টপুট ছুঁয়ে দিল মোমের মসৃণ গালে। গাঢ় করে একটা চুমু খেয়ে তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে নিল। মোমের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, বিয়ের পর তোমাকে নিজে থেকে কিছুই দেইনি আমার কোমলমতি। এখন যেই সারপ্রাইজগুলো দিব আশা করি পুষে যাবে। যদিও মানুষের চাহিদার শেষ নেই, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমার সকল চাহিদা পূরণ করার।
তবে এই সুখের পাশাপাশি তোমার কপালে দুঃখও আছে, তুমি তৈরি থেকো। বলে মোমকে বুকের সঙ্গে মিশিয়ে শুয়ে পড়ল। মানুষের জীবন একটি কঠিন চক্র। এই চক্র মৃত্যুর পূর্ব পর্যন্ত শেষ হবার নয়। এই কঠিন চক্রের বেড়াজালে থেকেই প্রতি মুহূর্তে লড়াই করে বাঁচতে হয়, টিকে থাকতে হয় এই সাময়িক সময়ের জন্য আসা পৃথিবীতে। এই মানুষগুলো ঘুমানোর আগে কত শত স্বপ্ন বনে সেথা থাকে কত আকাঙ্ক্ষা, অথচ কখনো কখনো ঘুম ভাঙলে সেই সোনালি স্বপ্নগুলো কালো অন্ধকারে ঢেকে এখানে প্রতিস্থাপিত হয় কত শত বিষাদের ছায়া। বিকেলের মধ্যভাগ শেষে সময়টা প্রায় সন্ধ্যার কাছাকাছি, তবুও যেদি সূর্য তার দাপট দেখাতে ভুলছে না। ভাবসা গরমে অতিষ্ঠ করে তুলেছে ধরণী। নেই কোনো হিমশীতল বাতাস, থেমে থেমে ধুলোবালি নিশ্চিত্তে উড়ে বেড়াচ্ছে। সে সাথে সিএনজি গাড়িগুলোর বিষাক্ত কার্বন ডাই অক্সাইড পরিবেশকে করে তুলেছে আরও অসহনীয়। এইরকম পরিবেশে কত শত মানুষের ব্যস্ততা। গাড়িতে বসে বসে মমের কোমর ব্যথা হয়ে গিয়েছে। শপিং শেষ করে ফিরে আসার পথে রাস্তায় জ্যামে আটকা পড়েছে তারা। সাথে আছে আয়মান, ময়ূরী আর তাদের পরিচিত এক ড্রাইভার। সেই ড্রাইভার পার্মানেন্ট না, ভাড়া করা, কারণ গাড়িটা আগুনের গাড়ির জন্য আলাদা কোনো ড্রাইভার নেই। সে নিজের গাড়ি নিজেই চালায়। আয়মানও গাড়ি চালাতে পারে, কিন্তু ও অসুস্থ বলে আগুন ড্রাইভিং করতে নিষেধ করেছে। ভাড়া করে একজন পরিচিত ড্রাইভার ঠিক করে দিয়েছে ওদের জন্য। আয়মান সামনের সিটে বসেছে, পেছনে মোমকে সাথে নিয়ে ময়ূরী বসেছে। ময়ূরী সিটে মাথা এলিয়ে ঝিমোচ্ছে। এসিযুক্ত বিলাসবহুল গাড়ি বলে বাইরের আবহাওয়া উপলব্ধি করতে পারছে না। নয়তো বুঝতে পারতো খেটে খাওয়া মানুষের কত কষ্ট, বুঝতে পারতো তাদের শরীরে আঘাতের চিহ্নগুলোর পেছনে কত পরিশ্রম লুকিয়ে আছে। অবশেষে জ্যাম কাটিয়ে আগুনের ফ্ল্যাটে পৌঁছে গেল তারা। আয়মান ড্রাইভারের সাহায্যে শপিং করে আনা জিনিসপত্রগুলো বাসায় নিয়ে আসলো। দরজায় কলিং বেল চাপ দিতেই কেউ একজন দরজা খুলে দিল। মোম দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে চমকে উঠল। বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎকাল। পর মুহূর্তেই ঝড়ের গতিতে হামলে পড়ল তার বুকে। মৃদু আওয়াজে চিৎকার করে কেঁদে উঠল, ক্ষীণ স্বরে ডেকে ওঠে, মা। মোমের মা আতিফা বানু মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন। মোম ফুপিয়ে ফুপিয়ে কাছে মেয়েকে বুক থেকে তুলে পরম আদরে কপালে চুমু এঁকে দিলেন। চোখের পানি মুছে দিয়ে মুচকি হেসে বললেন, কেমন আছিস মা? মোম আবারও মায়ের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। কাঁদো কাঁদো গলায় জবাব দিল, ভালো। তুমি কেমন আছো? তোমার কথা অনেক মনে পড়তো মা। ভালো আছি রে, আর কাঁদিস না, ভেতরে আয়। এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি? সব কথা দরজার সামনে দাঁড়িয়ে বলে ফেলবি? তোর শ্বশুর বাড়ির মানুষ দুজন তো বাইরে দাঁড়িয়ে আছে, সেদিকে খেয়াল আছে? মোমের হোশ হইল, কিঞ্চিত হেসে নিজের মাথায় আলতো চাপড় মেরে জানায়, একদম ভুলে গিয়েছিলাম। আয়মান ময়ূরীর দিকে তাকিয়ে আতিফাকে জিজ্ঞেস করে বলল, উনি আয়মান ভাইয়া সম্পর্কে আমার দেবর হয়, আর ময়ূরী আপুকে তো চেনই। আয়মান ময়ূরী আতিফা বানুকে সালাম দিয়ে ওনার সাথে কুশল বিনিময় করল। শপিংয়ের জিনিসপত্রগুলো ভেতরে এনে দরজা বন্ধ করে দিল। শপিংগুলো ড্রয়িং রুমে নিয়ে রাখলো। ড্রয়িং রুমে এসে মোম দেখতে পেল ওর বাবা এবং বোন সোফায় বসে আছে। বসে বসে ওর শ্বশুর রাশেদ শিকদারের সাথে কথা বলছেন। মোম একদরে বাবার কাছে চলে গেল। বাবার কাছে গিয়ে ডুকরে কেঁদে উঠল। খলিল সাহেব বসা থেকে উঠে মেয়েকে বুকে আগলে নিলেন। স্মিত হেসে বললেন, আমি এসেছি বলে কি তুই খুশি হসনি? মোম বুক থেকে মুখ তুলে তুরন্ত ব্যগ্র গলায় বলে, এসব তুমি কি বলছো বাবা? তুমি এসেছো আর আমি খুশি হব না? খলিল মেয়ের চোখের পানি মুছে দিয়ে স্মিত হেসে বললেন, তাহলে কাঁদছিস কেন? মোম ঠোঁট ফুলিয়ে জবাব দেয়, এই কান্না খুশির কান্না বাবা। কতদিন পর তোমাদের দেখছি, আমি ভীষণ খুশি হয়েছি। তোমরা তো আমায় ভুলেই গিয়েছো। ভুলিনি রে মা, জামাইয়ের থেকে সব সময় তোর খবর নিতাম। মুনিয়া চঞ্চল পায়ে ছুটে এসে আপু বলে মোমকে জড়িয়ে ধরল। মোমো বোনকে আদর করে দিল। আতিফা ড্রয়িং রুমে এসে রাশেদের সাথে টুকটাক কথা বলছেন। আয়মান ময়ূরী খলিলের সাথেও ভালো মন্দ জিজ্ঞেস করে ফ্রেশ হতে চলে গেল। মোম বাবা মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, তোমরা এখানে কেন এসেছো? তোমরা আসবে আমায় বলনি কেন? খলিল জবাব দিলেন, তোরা আসার কিছুক্ষণ আগে এসেছি। তুই নাকি কিছুদিন ধরে বায়না করছিলি বাড়ি যাওয়ার জন্য। সেজন্য আগুন বাবা যে আমাদের ফোন করে বলে এখানে এসে তোর সাথে দেখা করে যেতে।
আগুন নাকি কলেজ থেকে ছুটি পাচ্ছে না, তাই আমরাই চলে আসলাম তোকে দেখতে। আমারও তো তোকে অনেক দিন ধরে দেখি না, আর আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। জামাই গাড়ি পাঠিয়েছিল আমাদের নিয়ে আসার জন্য, তোকে সারপ্রাইজ দিব বলে জানানো হয়নি। জামাই তোকে জানতে নিষেধ করেছিল। মোম গাল ফুলিয়ে বলল। তবু একবার জানালে কি হতো? রাশেদ মোমের দিকে চেয়ে মুচকি হেসে বললেন, বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? সারপ্রাইজ তো না বলেই দেয়, তাই না? মোম শ্বশুরের কথায় সম্মতি প্রকাশ করল, কিন্তু মনে মনে আগুনের প্রতি চাপা অভিমান হলো। মোম আমতা আমতা করে আতিফাকে জিজ্ঞেস করলো, মা উনি কোথায় জানো কি? কে? আগুনের কথা বলছিস? মোম ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ। গাড়ি ঢাকায় পৌঁছানোর পর আগুন নিজে গিয়েছিল আমাদের এগিয়ে নিয়ে আসতে। আমাদের বাসায় পৌঁছে দিয়ে আবার বেরিয়ে গিয়েছে, তার নাকি একটা কাজ আছে। ও তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। মোম ফ্রেশ হতে চলে গেল। মুনিয়াও চলল বোনের সাথে। মোম ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। মুনিয়া বাচ্চা সুলভ ডাগর ডাগর আঁখি তুলে আগুনের রুমটা অবলোকন করছে। রুমটা মুনিয়ার ভীষণ পছন্দ হয়েছে। এগিয়ে গিয়ে ধপ করে তুলতুলে নরম বিছানায় বসে পড়ল। বসতেই বিছানা কিঞ্চিত নিচের দিকে গর্ত হয়ে গিয়েছে। মুনিয়া ভয় পেয়ে তুরন্ত উঠে দাঁড়ালো। মোম ফ্রেশ হয়ে এসে দেখে মুনিয়া ড্যাব ড্যাব করে বিছানার দিকে তাকিয়ে আছে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে জিজ্ঞেস করল, কি রে, কি দেখছিস? আপু, তোমাদের খাটে বসলে সেটা হালকাভাবে নিচের দিকে চলে যায় কেন? বোনের বোকা বোকা কথায় মোম ফিক করে হেসে ফেলল। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কতগুলো চকলেট বের করে মুনিয়ার হাতে দিল। চকলেট পেয়ে মুনিয়া খুব খুশি হলো। সহসা বোনকে জড়িয়ে ধরল। মোম হেসে মুনিয়ার গাল টিপে দিল। বোনের হাত টেনে বিছানায় বসিয়ে নিজেও পাশে বসলো। অদর কোণে হাসি বজায় রেখে বলল, কারণ খাটের মধ্যে বিছানা জাজিমটা একটু বেশিই নরম। তোর দুলাভাই অর্ডার দিয়ে বানিয়েছে, সেজন্য কোনো ভারী ব্যক্তি বা বস্তু খাটের উপর পড়লে সেটাতে কিঞ্চিত নিচের দিকে চলে যায়। মুনিয়া চকলেট খেতে খেতে জবাব দিল, কত সুন্দর। আর আমার বাড়ির বিছানা এত নরম না, শুলে কেমন শরীর ব্যথা করে।